আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। খেলা জমে গেছে। সাধারণত আমি পত্রিকার নিউজ নিয়ে কোনো ভিডিও করি না, বাট আজকে কিছুটা করতে হবে। জামাত আর এনসিপির যে জোট, এই জোট হওয়ার পর থেকে বাংলাদেশের মিডিয়াগুলো দেখলাম এনসিপির জাত গেছে এরকম একটা নিউজ তারা করতেছে। মানে এনসিপি জামাতে একটু সমালোচনা করে একটু জাতে ওঠার চেষ্টা করতেছিল, কিন্তু আসলে বাংলাদেশের সুশীল সমাজ আসলে খুব হতাশ হয়েছে এনসিপির এই সিদ্ধান্তে। কিন্তু বাংলাদেশের মানুষ কি চায় সেটা কিন্তু এনসিপি বুঝতে পারছে। দেরিতে হইলেও তারা বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষ চায় হচ্ছে এনসিপি জামাতের সাথে থাকুক, নতুন শক্তিগুলো একসাথে থাকুক। নতুন শক্তি একসাথে থাকলে হয় কি, গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি। বাংলাদেশের গণতন্ত্র যেমন রাজতন্ত্র কেন্দ্রিক হয়ে গেছে, পরিবার পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, গণতন্ত্রের জন্য কিন্তু ব্যক্তির ক্ষমতা অনেক বেশি বেড়ে যাওয়া এটা ক্ষতির কারণ হয়। বাংলাদেশে যেমন শেখ মুজিবুর রহমান জনপ্রিয় নেতা ছিলেন, সেই জনপ্রিয়তাই কিন্তু তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে। আবার এটার লেগেসি ধরে রেখে, এটার ঐতিহ্য ধরে রেখে, এটার ওয়ারিস সূত্রে হাসিনাও কিন্তু ফ্যাসিস্ট হয়ে উঠছে। এখন নতুন যে গণতান্ত্রিক যাত্রা, বাংলাদেশে তো কখনো গণতন্ত্র ছিল না। এখন কোনো পরিবারের হাত ধরে, তারেক রহমানের হাত ধরে যেটা ফিরে আসতে পারে সেটা হচ্ছে ফ্যাসিবাদ। গণতন্ত্র যে ফিরে আসবে এটা তো বলা ঠিক না, কারণ গণতন্ত্র তো কখনোই ছিল না বাংলাদেশে। সো নতুন যদি একটা পলিটিক্যাল মুভমেন্ট শুরু হয়, পলিটিক্যাল যদি একটা চেঞ্জ আমরা আনতে চাই, তাহলে অবশ্যই আমাদের নতুন শক্তি দরকার। এমন কোনো ফিগার দরকার যার খুব বেশি পাওয়ার নাই, যার খুব বেশি নিয়ন্ত্রণ নাই জনগণের উপর, বাট অ্যাট দ্য সেম টাইম সে জনগণের জন্য দেশের যোগ্য, সে মানে যোগ্য ব্যক্তি। দেখেন, জামাত ইসলামের কিন্তু কোনো রাজনৈতিক লেগেসি নাই, তাদের কিন্তু কোনো মানে এই যে বর্তমান যে আমির শফিকুর রহমান, তার বাবা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই ধরনের কোনো ইতিহাস কিন্তু তাদের নাই বলেই জনগণ তাদের ব্যাপারে চাইলে সমালোচনা করতে পারে, তাদেরকে ভালো মন্দ বলতে পারে। তারাও জনগণের কাছে দায়বদ্ধতা জরুরি মনে করে। কিন্তু তারেক রহমানের যেমন একটা মিরাস আছে, তার বাবা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, ফলে বাংলাদেশের মানুষ যেমন হচ্ছে যে ব্যক্তি পূজা করে, সেই হিসাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ প্রস্তুত। অপরদিক এখানে কিন্তু তার যোগ্যতার প্রমাণ করার কিছু নাই। কিন্তু এনসিপির মতো দল, চরমনায়ের মতো দল, জামাত ইসলামের মতো দল, তাদের আসলে তারা যদি জনগণকে কনভিন্স না করতে পারে, জনগণকে কিছু না দিতে পারে, তাহলে কিন্তু তারা নেতা হইতে পারবে না এবং নেতা হিসেবে টিকেও থাকতে পারবে না। দেখেন, আজকে আমরা আসিফ নজরুলের সমালোচনা যত সহজে করতে পারি, হাসিনার সমালোচনা কিন্তু তত সহজে করতে পারি না। তারেক রহমান যে যখন ক্ষমতায় চলে আসবেন, তার সমালোচনাও কিন্তু আমরা তত সহজে করতে পারবো না, কারণ তার কিছু অন্ধভক্ত থাকবে যারা হচ্ছে তাকে তার সমালোচনা সহ্য করবে না। কিন্তু গণতন্ত্রের সমালোচনা সহ্য করতে হয়। আরেকটা বিষয় দেখেন, এনসিপি একটা ইসলামিক দলের সাথে যোগ দেওয়ার কারণে বোঝানো হইতেছে যে তাদের জাত গেল, কিন্তু বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি বা ইসলামী চিন্তা চেতনাটাই কিন্তু কমন। দেখেন, মুক্তিযুদ্ধের স্লোগান কি ছিল? আমি গতকালকে মেজর হাফিজের একটা বই শুনতেছিলাম বিএনপির, তিনি লেখছেন যে আমরা মুক্তিযুদ্ধে আল্লাহু আকবার জয় বাংলা এই কথা বলে আমরা হামলা করতাম পাকিস্তানিদের উপরে। সো আল্লাহু আকবার এটা কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান। সেটাকে কেটে দিয়ে যে সমস্ত বুদ্ধিজীবীরা জয় বাংলাকে মুক্তিযুদ্ধের স্লোগান বানাইতে চাইছে, তাদের লেগেসিটা কি? বুদ্ধিজীবীদের আসলে মিরাজটা কি? তাদের পরম্পরাটা কি? এটা খুব সুন্দর বলছেন হচ্ছে যে আহমদ ছফা, যেটা আমাদের সলিমুল্লাহ খান স্যার বলছেন, যে আহমদ ছফা বলছে যে মানে বুদ্ধিজীবীরা আগে ছিল পাকিস্তানি, অর্থাৎ বাংলাদেশ ভাগ হওয়ার আগে। আবার যুদ্ধের পরে তারা হয়ে গেলেন ভারতপন্থী বা হচ্ছে যে বাংলাদেশপন্থী। আবার আমাদের বর্তমান যারা বুদ্ধিজীবী আছে, আমরা এদেরকে খুব ভালো করেই চিনি। এদের মধ্যে অনেকে আওয়ামী পান্ডা ছিল, যেমন আনিস আলমগীর, তারপরে তুষার, তারপরে বাবরি জাহিদ, এরা কিন্তু আবার বিএনপি হয়ে গেছে। সো এরা কি বলল তাতে কিছু আসে যায় না। মিডিয়া কিভাবে ফ্রেমিং করলো, মিডিয়া এনসিপিকে খারাপ বললো না ভালো বললো, এটা কিন্তু আমাদের আসলে কিছু আসে যায় না। আমাদের কাছে আসে যায় হচ্ছে এনসিপি আমাদের পালসটা কতটুকু বুঝতে পারলো। দেখেন, এই জায়গায় বসে কিন্তু 1-1.5 মাস আগে আমি জামাতকে নিয়ে প্রথম ভিডিওটা করছিলাম আমার এই নতুন চ্যানেলে। তখন কিন্তু আমি এটা বলে ফেলছিলাম যে জামাত এবং তার জোট যেমন এনসিপি, তখনও কিন্তু এনসিপি জোট করে নাই, কিন্তু আমার ধারণা ছিল যে জোট করে ফেলছে। তার মানে হইল এনসিপি জামাতের সাথে জোট করবে বা চরমনাইয়ের সাথে জোট করবে, এই অ্যালায়েন্সে থাকবে, নতুন শক্তিগুলি একসাথে থাকবে। যারা বংশ পরম্পরায় ক্ষমতায় আসে নাই, যারা নিজেদের যোগ্যতার বিনিময়ে ক্ষমতায় আসতেছে,
এরা একসাথে থাকবে, এটা দেশের জনগণ চায়। ফলে এনসিপির এটা নিয়ে কোনো ভাবার কিছু নাই যে তাদের এখান থেকে কে পদত্যাগ করলো কে না করলো, এটাতে মিডিয়া কিভাবে ফ্রেমিং করে, এটা এনসিপির এটা চিন্তা করা উচিত না। দেখেন, এনসিপি একটা নবজাতক, সে কোন দিকে যাবে? সে কি হাসিনা হবে, নাকি সে জিয়া হবে, নাকি সে চান্দাবাজ হবে, নাকি বিপ্লবী হবে? এটা ডিপেন্ড করতেছে এখন তারা কি জোট করে। এখন যদি তারা বিএনপির সাথে জোট করতো তাহলে কিন্তু তাদের এই যে সংগ্রাম, তাদের জনপ্রিয়তা অনেকটাই চলে যেতে বসছিল। জামাতের সাথে যদি তারা এই জোটটা আগে করতো তাহলে জামাত যেরকম জনপ্রিয় হয়ে উঠতো, এনসিপিও কিন্তু জনপ্রিয় হয়ে উঠতো, এবং এনসিপির কিন্তু একটা বড় দলের সাপোর্ট খুবই দরকার ছিল। সো আমি মনে করি এনসিপির রাজনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে যে তারা একটা সৎ একটা শক্তিকে তারা সাথে নিছে। তারা যদি নির্বাচনে হেরেও যায় তারপরও মানুষের কাছে তাদের মাথা উঁচা থাকবে, মানুষ তাদেরকে সম্মান করবে, মানুষ তাদের পাশে থাকবে। কিন্তু অপরদিকে তারা যদি বিএনপির সাথে জোট করতো, যেটা বিএনপি বলার চেষ্টা করছে, তাহলে কিন্তু বিএনপির চাঁদাবাজি তাদেরকেও গ্রাস করতো, তারা অলরেডি মানুষের কাছে ঘৃণিত হয়ে যাচ্ছিল। সো এখন যে তারা জামাতের সাথে জোটটা করছে, এটা আশা করি এনসিপির জনপ্রিয়তা বাড়াবে। এবং আসলে দেখেন, এনসিপির যে ছেলেগুলি, এদেরকে কিন্তু আসলে ফালাই দেওয়ার কিছু নাই। এদের কারণেই আমরা প্রবাসে বসে বাংলাদেশকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি বা কথা বলতে অনুপ্রাণিত হচ্ছি, যে এরাই আমাদেরকে স্বপ্ন দেখাইছে নতুন বাংলাদেশের। ফলে এনসিপির জন্য আমাদের সবার দোয়া রইল। আমিও দোয়া করি, আপনাদেরকেও বলবো আপনারা তাদেরকে দোয়া করবেন, তাদেরকে পরামর্শ করবেন। শুধুমাত্র ওই সমস্ত বুদ্ধিজীবীদের মতো যারা এনসিপির সমালোচনা করে যে এনসিপি এটা করলে ভালো হইতো, ওইটা করলে ভালো হইতো, ভাই সমালোচনা করা সহজ কিন্তু কাজ করা কঠিন। সো এনসিপিকে স্বাগতম আগামী দিনের রাজনীতির জন্য। আর জামাতের ব্যাপারে আরও একটা কথা বলে নিই, দেখেন জামাতের কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক। সো জামাত যদি মানুষের প্রত্যাশার বাইরে যা রাজনীতি করতে চায় তাহলে কিন্তু জামাত ফেল করবে। বিশেষ করে জামাতের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যে জামাতের যে নেতা শিশির মনির, সে যে রোজা পোজা মিলায় ফেলছে, এই ধরনের কথা যদি জামাত বলতে থাকে তাহলে কিন্তু মানুষের কাছে তারা জনপ্রিয়তা হারাবে। একই সাথে ব্যারিস্টার ওই যে মেজর আখতারের কথা বলে রাখি, এরকম একজন ইসলাম বিদ্বেষী লোক যাকে বিএনপি বহিষ্কার করছে, এই লোকটারেও আমি মনে করি জামাতের এই লোকটারা নেওয়া উচিত হয়নি। যদিও সে জামাতের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম জামাতের কিন্তু সাধারণ মানুষ তাদের থেকে কী চায় এটা তাদেরকে খেয়াল রাখতে হবে। আর জামাতের উচিত যেই কারণে মানুষ তাদেরকে পছন্দ করে ইসলামী রাজনীতি, সেটার প্রতি গুরুত্ব দিতে। অন্য দলগুলো যেইভাবে চলে জামাতের কিন্তু সেইভাবে চলা উচিত হবে না। জামাতের এখন পর্যন্ত কিন্তু কোনো চাঁদাবাজির রেকর্ড নেই, এটা খুবই ভালো। আর জামাতকে আসলে বাংলাদেশে দরকার হচ্ছে একটা নতুন শক্তির আবির্ভাব হওয়ার জন্য। পুরাতন যারা বাদশাহী ধরনের যা দল আছে বা পারিবারিক তান্ত্রিক যে রাজনীতি আছে, সেইটা থেকে বাংলাদেশের বের হয়ে আসার জন্য জামাতের দরকার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।